আজও আকাশটা মেঘলা, বৃষ্টি নামবে নামবে ভাব। সাদা রঙের শার্ট আর কালো প্যান্ট পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে আরোহী। বাইরে বের হবে যদিও আজ ইচ্ছে ছিল না, তবুও দুটো কাজ ইমার্জেন্সি। মুখে মাস্ক লাগিয়ে এক পলক জানালা দিয়ে বাহিরে তাকালো। বৃষ্টি এখনো নামেনি, তবে যে কোনো সময় নামতে পারে। কোথায় যাওয়া হচ্ছে শুনি? এই মেঘলা দিনে বাইরে বের হচ্ছিস কেন? আরোহী দরজার দিকে তাকালো। কারণ ছাড়া তো তোমার বউ একটা ধুলি কণাও ফেলে না। তা ঠিক, কিন্তু আজকাল অনেক কিছুই ভুলে যাচ্ছিস তুই। সকালে যে বললাম রিপোর্টটা দিতে, বললি এসে দিবি, এখন ও বেরিয়ে যাচ্ছিস কই? রিপোর্টটা দে। আরোহী চকিত নজরে তাকালো আরুষের দিকে। শুকনো ঢুক গিলে একটা শুষ্ক হাসি দিয়ে বলল, কোথায় যে রেখেছি খেয়াল হচ্ছে না, আমি বরং কাজটা শেষ করে আসছি কেমন? বলেই বাইকের চাবি নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আরুষ সেদিকে ভ্রু কুঁচকে তাকালো। আরোহী কি কোনো কিছু গোপন করছে? ও কি রিপোর্টটা দেখাতে চাচ্ছে না? প্রশ্নগুলো মনের মাঝে জটলা পাকিয়ে গেল। আরুষ আর কিছু না ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে ল্যাপটপ নিয়ে বিছানায় বসল। কার্ডিওলজিস্ট তো? একজন ক্রিটিক্যাল পেশেন্ট এসেছে, সেটার অপারেশন সম্পর্কে কিছু তথ্য বের করবে। আরোহী বাসা থেকে বের হয়ে কয়েকবার বড় বড় শ্বাস ফেলল। এক পলক আরুষের বারান্দার দিকে তাকিয়ে মুচকি হাসল। সেই হাসিতে মিশে আছে এক আকাশ সম বিষাদ আর তিক্ততা। কাল রাতে রাজন চন্দ্রের সাথে রসরসিয়ে কথা বলে পেট থেকে ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য বের করেছে সে। আজ রাত 2টোয় সবাই গোপন মিটিং বসবে। কয়েকদিন পর ভীষণ বড় একটা ডিল সাপ্লাই করবে, সেই বিষয়ে ডিসকাস করবে। সেখানে না চাওয়া সত্ত্বেও মিরাজকে থাকতে হবে। এখন মিরাজ যায় কি না সেটাই দেখার বিষয়। মিরাজ বাড়ি থেকে বের হলে তার পিছু নেওয়াটা একান্ত জরুরি। কথাগুলো চিন্তা করেই আরোহী বাইক স্টার্ট দিল। প্রথম গন্তব্য তার নিজের জন্য, অর্থাৎ ডক্টরের চেম্বার। গাড়ির ধোঁয়া ছুটিয়ে বের হয়ে গেল মেইন গেট দিয়ে। প্রায় 15 মিনিটের ব্যবধানে আরোহী এসে পৌঁছাল তার গন্তব্যে। মে আই কাম ইন ডক্টর? ডক্টর বসে বসে পেপার পড়ছিল। পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে চোখ তুলে তাকালো দরজায়। আরে আরোহী চৌধুরী যে। শরীর এখন কেমন? আরোহী বসতে বসতে বলল, যেমন ছিলাম তেমনই আছি। এই রাস্তা দিয়েই একটা জায়গায় যেতাম কাজে, ভাবলাম একবার দেখা করেই যাই। বলেই আরোহী হাসল। ডক্টর এক পলক আরোহীর দিকে তাকিয়ে বলল, তোমার হাতে সময় ভীষণ স্বল্প আরোহী। রিস্কে আছো তুমি। এখন ও যদি অপারেশন হয় বাঁচার চান্স খুবই কম। প্রতিটা সেকেন্ড তোমার জন্য গুরুত্বপূর্ণ আরোহী। বোঝার চেষ্টা করো প্লিজ। আরোহী আবারও হাসল। ডাক্তারকে আশ্বাস দিয়ে বলল, কিচ্ছু হবে না ডক্টর। আর 2টো দিন টাইম লাগবে আমার, তারপর অপারেশন করাবো ইনশাআল্লাহ। আর হায়াত যদি থাকে অবশ্যই বাঁচব, তাই বলে নিজের দায়িত্ব হেলা ফেলা করব না। ডাক্তার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি যা ভালো বোঝো। কিন্তু একটা কথা বলে রাখি, তোমার কিছু হয়ে গেলে তোমার স্বামী আমাকে এখানেই জ্যান্ত কবর দিবে, সেটা ও 100% সিউর। আরোহী বসা থেকে উঠতে উঠতে বলল, তার কিছুই হবে না। আপনি একটু কষ্ট করে 2টো দিন আমার কথাটা নিজের মধ্যে চাপিয়ে রাখেন। আজ তবে আসি। বলেই মুচকি হেসে বেরিয়ে এলো কেবিন থেকে। আরোহীর যাওয়ার দিকে তাকিয়ে আবারও দীর্ঘশ্বাস ছাড়ল ডক্টর। মেয়েটা কত অদ্ভুত। যেখানে মানুষ কিভাবে বাঁচতে পারে সেটার পিছনে দৌড়ায়, সেখানে এই মেয়েটা দায়িত্বের খাতিরে নিজেকে মরণের মুখে ঠেলে দিচ্ছে। আরুষ জানতে পারলে কি হবে সেটা ভেবেই ডক্টরের হাত পা ঠান্ডা হয়ে যায়।
পুনরায় আরোহী বাইক এসে থামল হেড অফিসের সামনে। গেইটে থাকা ইউনিফর্ম পরা একজন সৈনিক হাত উঁচিয়ে স্লুট দিতেই আরোহী মাথা নাড়িয়ে ভেতরে প্রবেশ করল, সোজা প্রবেশ করল মিস্টার হাওলাদারের কেবিনে। মে আই কাম ইন স্যার? কাম। আরোহী ভেতরে প্রবেশ করে স্লুট করল। লোকটা মুচকি হেসে আরোহীর দিকে তাকিয়ে বলল, বসো আরোহী। কি খবর তোমার? কাজ কেমন এগুলো? কালকে আপনাকে মেইল করেছিলাম, আশা করি দেখেছেন। আমার কিছু অস্ত্রের প্রয়োজন ছিল। আজ রাতেই হয়তো কিছু করতে পারবো, কিন্তু সিউরিটি দিতে পারছি না কতটুকু সফল হব। আরোহীর কথা শুনে লোকটা চমৎকার হাসল। আরোহীকে ঠিক এই কারণেই তার ভালো লাগে। মেয়েটার মাঝে দায়িত্ব জ্ঞান অনেক, তোষামদি নেই কোনো প্রকার। যা বলবে চোখে চোখ রেখেই বলবে। চোখ দিয়ে আশ্বাস দিয়ে বলল, আমি জানি তুমি পারবে। আমার বিশ্বাস আছে। কি কি অস্ত্র লাগবে নিয়ে যাও। আরোহী উঠে দাঁড়াল, যাবার আগে স্যারের দিকে তাকিয়ে বলল, দোয়া রাখবেন। বলেই পিছনে ফিরে চলে আসতে নিলে হঠাৎ করে মাথা চক্কর দিয়ে উঠল। কোনোভাবে নিজেকে সামলে পুনরায় যেতে উদ্ধত হলে পিছনে থেকে মিস্টার হাওলাদার বলে উঠল, আরোহী, আর ইউ ওকে? ইয়েস স্যার। বলেই বেরিয়ে গেল। বাইরে বের হতেই একজন অফিসারের সাথে দেখা হতেই সে অস্ত্রের জায়গায় নিয়ে গেল তাকে। বেশ অনেক দেশি বিদেশি অস্ত্রের সমাহার কক্ষটায়। আরোহী ঘুরে ঘুরে দেখতে লাগল। হাতে একটা রিভলভার আর একটা সুচালো ধারালো ছুরি নিয়েই বের হয়ে গেল রুম থেকে। আরোহীর সাথে আসা অফিসার ভ্রু কুঁচকে আরোহীর পিছনে পিছনে গিয়ে বলল, ম্যাম, এই দুটোতে হবে? আরোহী পিছনে ফিরে মুচকি হাসল। ফাইটিং করতে হলে সহস্র অস্ত্র নয়, বুদ্ধির প্রয়োজন। আর দরকার অভিজ্ঞতার। অফিসার বুঝলে কি বুঝল না মাথা নাড়িয়ে সায় জানাল। আরোহী অস্ত্র দুটো কোমরে গুজে বেরিয়ে গেল অফিস থেকে। সাথে থাকা অফিসার আরোহীর যাওয়ার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, শক্ত মেয়ে মানুষ দেখা যায়, কথা বললেও মুখ দিয়ে আগুন ঝরে। আরোহী বের হয়ে সোজা খান ভিলায় চলে এলো। সবকিছু গোছ গাছ করতে হবে। আরোহী রুমে ঢুকে কাবার্ডে অস্ত্র দুটো নিজের রিভলভার এর সাথে রাখল। কাপড় চেঞ্জ করে বিছানায় শুয়ে পড়ল তৎক্ষণাৎ। শরীরটা ভীষণ খারাপ লাগছে। ক্ষণে ক্ষণে মাথা ঘুরাচ্ছে, বাহুতে আর পায়ে কোনো জোরই পাচ্ছে না। আজকাল অনেক কিছু ভুলেও বসে আছে, কিছুতেই যেন মনে থাকে না কিছু। কথাগুলো চিন্তা করেই দীর্ঘশ্বাস ফেলল সে। আশেপাশে আরুষকে দেখা যাচ্ছে না, হয়তো কোথাও বের হয়েছে। একটু ঘুমালে হয়তো ভালো লাগবে, তাই চোখটা বন্ধ করল। কখন যে ঘুম এসে চোখে ধরা দিল বুঝতেই পারল না। আরোহীর ঘুমের মাঝেই মনে হচ্ছে কেউ তাকে ডাকছে। পিটপিট করে চোখ খুলে তাকাল সে। আরুষ তার শিয়রের কাছে বসে মাথায় হাত বুলিয়ে ডাকছে তাকে। ঘুম হয়নি জান? অনেক রাত হয়েছে, খাবে না? আরোহী আড়মোড়া ভেঙে উঠে বসল। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 9টা। চোখ দুটো অটোমেটিক বড় হয়ে গেল তার। হায় খোদা, এতক্ষণ ঘুমালো সে। আরোহী চটজলদি উঠে দাঁড়াল, ওয়াশরুমে যেতে যেতে বলল, তুমি খাবার নিয়ে এসো, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আরুষ তার জন্য খাবার নিয়ে বসে আছে। আরোহী মুচকি হেসে পাশে গিয়ে বসল। আরুষ ভ্রু কুঁচকে আরোহীর দিকে তাকিয়ে বলল, হাত গুটিয়ে বসে আছিস কেন? খা, খাইয়ে দাও। মামার বাড়ির আবদার নাকি? আরোহী মুচকি হেসে পাশে ঘেঁষে বলল, উহুম, শ্বশুর বাড়ির আবদার, যদিও এটা আমার মামার বাড়ি এন্ড ইউ আর মাই মামাতো জামাই। আরুষ দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
বুঝলাম, হা কর। বলেই আরোহীকে খাইয়ে দিতে লাগল, আর আরোহী একমনে আরুষের দিকে তাকিয়ে রইল, কে জানে আজকের পর আর কখনো এভাবে এত কাছ থেকে দেখা হয় কিনা। মন তো বলছে এই হয়তো এই জন্মের শেষ দেখা আরোহী আর আরুষের। পরের জন্ম বলে যদি কিছু থেকে থাকে তবে হয়তো সে জন্মে আবারও দেখা হবে, আবারও ভালোবাসাবাসী হবে একে অপরকে। আকাশে মেঘেদের আনাগোনা সময়ের তালে তালে যেন বেড়েই চলেছে। কালো, ভীষণ কালো করেছে আকাশ। চারপাশে ভীষণভাবে নিস্তব্ধতা, থাকবে নাই বা কেন গভীর রজনী যে। এই সময় তো সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। জানালার পাশ ঘেঁষে সেই কালো আকাশের দিকে এক মনে তাকিয়ে আছে আরোহী। আজ যে সেই কালো আকাশের মতোই তার মনটাও বড্ড ভার, শরীরটাও জুৎসই না। হুটহাট মাথা চক্কর দিয়ে উঠে, মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে মাথাটায় আঘাত দিয়ে দুভাগ করে ফেললে বোধহয় আরাম পাওয়া যাবে। বিধাতার কাছে শুধুমাত্র আজকের রাতটাই ভিক্ষা চাচ্ছে সে মনে মনে, যেন আজ সফলভাবে নিজের কার্য সাধন করতে পারে। কাজ শেষ হলে নিজের যা হয় হবে, তবুও কেউ তো আর বলতে আসবে না আরোহী চৌধুরী তার দায়িত্বে হেলা ফেলা করে। আরোহী দীর্ঘ শ্বাস ফেলে আকাশ থেকে নজর সরিয়ে বিছানায় ফেলল। ঈশ্বস, কি সুন্দর বাচ্চাদের মতো ডানহাত মাথার নিচে দিয়ে ঘুমিয়ে আছে আরুষ। আরোহী সুলতানকে একটা মেসেজ দিয়ে সরে দাঁড়ালো জানালা থেকে। আরোহী ধীর পায়ে আরুষের দিকে এগুলো। আরুষের মাথার কাছে বসে এক ধ্যানে আরুষের দিকে তাকিয়ে আনমনে বলে উঠল, আমার হৃদয় হৃৎপিণ্ডের চাইতেও অনেক গভীরে, রক্ত আর শিরা উপশিরারও অনেক গহীনে যে অস্পৃশ্য অবিনশ্বর রুহ আছে, সেই রুহবিন্দু থেকে তোমাকে ভালোবাসি। তোমার রূপ অবয়ব বা বয়স নয়, তোমার আত্মাটাকে ভালোবাসি। বলেই মুচকি হাসল, আরুষের কপালে গাঢ় স্পর্শ দিয়ে আবারও বলল, ভীষণ ভালোবাসি প্রিয়, নিজের থেকেও বেশি। আমাকে নিষ্ঠুর ভেবো না, পরিস্থিতির শিকার আমি, ভালোবাসি প্রিয়। আরোহী উঠে দাঁড়াল, চোখের পানি আলতো হাতে মুছে ঘড়ির দিকে তাকাল। ঘণ্টার কাঁটা টিংটিং করে জানান দিচ্ছে ঘড়িতে সবে 12টা বাজল। কাবার্ড খুলে কালো রঙের পোশাক পরে তৈরি হল আরোহী। দুটো রিভলভার আর দুটো নাইফ কোমরে গুজে এক পলক আরুষের দিকে তাকিয়ে দেখল আরুষ গভীর ঘুমে আচ্ছন্ন। আরোহী হাসল, ভাগ্যিস ঘুমের ঔষধটা পানির সাথে মিশিয়ে খাইয়েছিলে, নয়তো এখন নিশ্চয়ই এত শব্দে উঠে বসে থাকত। আরোহী দীর্ঘ শ্বাস ফেলে আরুষের কপালে আরেকটা চুমু দিয়ে নিঃশব্দে দরজার কাছে এসে দাঁড়াল। মিনিট দুয়েক পরেই দরজার বাইরে পাঁচলার খসখসে শব্দ পেতেই আরোহী ঠোঁট এলিয়ে হাসল। তার সেকেন্ড পাঁচেক পরেই আরোহী বেরিয়ে গেল রুম থেকে। আরোহী রুম থেকে বের হতেই বাহির হতে গাড়ির আওয়াজ শোনা গেল। আরোহী বুঝতে পারল মিরাজ চলে গেছ। আরোহী দ্রুত নেমে বাইক নিয়ে বেরিয়ে গেল সেই গাড়িটির পিছনে পিছনে। মিরাজের গাড়ি ছুটে চলছে অবিরাম। ধীরে ধীরে গাড়িটি শহুরে রাস্তা ছেড়ে গ্রাম্য রাস্তা ধরল। মিনিট 20 পর মিরাজের গাড়িটা এসে দাঁড়াল একটা দোতলা বাংলোর সামনে। আরোহী ভ্রু কুচকাল, এই দিকে যে এত বড় বাংলো আছে, কই আরোহী তো কখনো দেখেনি। তার অবশ্য কারণও আছে, এদিকে বহু বছর আসা হয় না তার। মিরাজ বাংলোটায় ঢুকে পড়ল, তার পিছনেই আরোহী। তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে এখন এই মুহূর্তে ভেতরে ঢুকা সঠিক হবে না। আরোহী চুপচাপ অন্ধকারে দাঁড়িয়ে আছে। বাংলোটার মধ্যে কিছু কিছু কামরায় বাতি দেখা যাচ্ছে আর কিছু বন্ধ। হুট করেই বাংলোর সকল বাতি বন্ধ হয়ে গেল। মেসেজের টুংটাং আওয়াজে সতবিত ফিরল আরোহীর। পকেটে হাত গুজে মোবাইলটা বের করল, সাইলেন্ট করতে একটুও খেয়াল ছিল না, ভাগ্যিস এখনো ভেতরে ঢুকে নাই।
মোবাইল স্ক্রিনে মিরাজ ভাই নামটা দেখে আঁতকে উঠল আরোহী। এই মুহূর্তে আরোহী মিরাজের নামটা আশা করেনি। দ্রুত মেসেজ অপশনে গিয়ে দেখল। বনু, যেখানে আছিস ওখান থেকে পশ্চিম দিকে চলে যা, একটা বড় বট গাছ আছে, ওখানটায় সেফ থাকবি। আর গুনে গুনে ঠিক 15 মিনিট পর বাংলোতে প্রবেশ করবি। মিটিংটা 15 মিনিট পর শুরু হবে। আর একা একা বাহাদুরি করতে আসবি না কিন্তু, ওয়ার্নিং করলাম তোকে। আরো আরোহী স্বাভাবিক দৃষ্টিতে তার ঠিক পশ্চিমে তাকাল। সেখানে সত্যি সত্যিই একটা পুরাতন বট গাছের অবয়ব দেখা যাচ্ছে। আরোহী সেদিকেই এগোল, কিন্তু একটা খটকা থেকেই গেল। মিরাজ ভাই জানল কি করে আরোহী এখানে আছে। আরোহী বট গাছের গা ঘেঁষে বসে পড়ল। পুনরায় সকল বাতি আবারও জ্বলে উঠল। মোবাইলের স্ক্রিনে সময়টা দেখে নিল। একবার 12:30 বেজে মিনিটের কাঁটাটা আরেকটু সামনে এগিয়েছে। আরোহী মোবাইলটা সাইলেন্ট করে সুলতানকে আরেকটা মেসেজ দিয়ে মোবাইলটা পুনরায় পকেটে পুরে নিল। কাটায় কাটায় ঠিক 15 মিনিট পর আরোহী উঠে দাঁড়াল। বাড়ির সামনে দিয়ে যাওয়াটা ঠিক হবে না ভেবে পিছনে দিকটা ঘুরে দেখল। ছাদে উঠার একটা পাইপ ছাড়া আর কিছুই সুবিধা করতে পারল সে। হাতের মোটা মোটা গ্লাভস খুলে পাইপ বেয়ে উপরে উঠা শুরু করল, কিন্তু উঠে হাত ঝাড়তে ঝাড়তে দরজার দিকে এগিয়ে গেল। আফসোস, ছাদের দরজাটা লাগানো। আরোহী সামনের দিকে গেল। সদর দরজায় পাহারাদার দেখে খানিকটা সতর্কতার সাথে ছাদ থেকে ঠিক দোতলার বেকনিতে নামল। এসবে সে বেশ পটু। এর চেয়ে কত ভয়ঙ্কর দালান টপকেছে। হাতের ধুলোগুলো আবারও ঝাড়ল। সতর্ক দৃষ্টিতে এক পলক বেলকনিটা দেখে নিল। সাইড ঘেঁষে বেলকনির সাথে লাগাওয়া জানালা দিয়ে রুমের ভেতরে উকি দিল। একটা বডিগার্ড ছাড়া কিছুই নজরে এলো না। আরোহী সুলতানকে মেসেজ টাইপ করে সেন্ড করতেই 2 সেকেন্ডের মাথায় সকল বিদ্যুৎ চলে গেল। আরোহী বাঁকা হেসে রুমের ভেতরে প্রবেশ করল। পকেটে থাকা ক্লোরোফোমের বোতল থেকে রুমালে কিছুটা নিয়ে পিছনে থেকে গিয়ে বডিগার্ডের নাকে চেপে ধরতেই গার্ড তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে গেল। আরোহী মুচকি হেসে বডিগার্ডকে অতিক্রম করল। বেচারা কাল সকালের আগে উঠবে না। আরোহী সামনে এগুতেই একটা ঘর থেকে গোঙানির আওয়াজ শুনতেই চমকে উঠল। দরজা ঠেলতেই আওয়াজ প্রখর হল। হুট করেই সকল বাতি চলে আসতেই আরোহী সামনে তাকিয়ে পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার। সামনে তাকিয়ে দেখে মিরাজকে চেয়ারের সাথে মোটা লোহার দড়ি দিয়ে তালাবদ্ধ করে রেখেছে, মুখ বাঁধা কাপড় দিয়ে। আরোহীকে দেখা মাত্রই মিরাজ মাথা দিয়ে বারবার মানা করছে সামনে এগুতে, তবুও আরোহী 2 পা এগিয়ে থমকে দাঁড়াল। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কিছু তো একটা ঘাপলা আছেই, নয়তো মিরাজ মানা করছে কেন। কিছু খচখচানি আওয়াজটা মন দিয়ে শুনল। বাঁকা হেসে সামনে এগুতেই শরীরটা হালকা কাত করতেই আরোহীর পাশ ঘেঁষে গুলিটা জানলার কাচের গায়ে গিয়ে আঘাত করল। আরোহী সেকেন্ডের মাথায় পিছনে না ঘুরেই বুলেট ছুড়ল পাল্টা। আর সেই বুলেট গিয়ে লাগল আক্রমণকারীর ঠিক ডান বাহুতে। আরোহী বাঁকা হেসে পিছনে ঘুরে তাকাল। এত কাঁচা খেল কেউ খেলে নাকি? খেলার আগে জানতে হয় না খেলোয়াড়কে? কিছু তো জেনে আসবে। আফসোসের স্বরে কথাটা বলেই পুনরায় এগুলো মিরাজের দিকে। মিরাজ আবারও মাথা নাড়িয়ে আসতে মানা করছে। আরোহী থামল। রিভলভার চালিয়ে তালাতে শুট করতেই সশব্দে তালা ভেঙে গেল। মুক্ত হল মিরাজের হাতের বাঁধন। মুখ থেকে কাপড় সরিয়ে বড় বড় করে শ্বাস নিয়ে বলল, সামনে আগাস না আরু, বোম আছে। আরোহী ভ্রু কুঁচকে তাকাল। আক্রমণকারী চলে গেছে, কিন্তু কোথায় গেল বুঝতে পারছে না। সামনে কি বিপদ অপেক্ষা করছে তাদের জন্য? আরুষ গভীর ঘুমের মাঝে ইপাশে হাত ফেলতেই জায়গাটা খালি মনে হল। পিটপিট করে চোখ খুলে পাশে তাকাতেই আরোহীকে পেল না সে।
ঘুমের জন্য চোখ খুলে রাখাও দায়। ডোজটা কাজ করেছে ঠিক, কিন্তু তাকে তেমন একটা কাবু করতে পারেনি। এত পরিমাণ আর এত পাওয়ারফুল ঘুমের ঔষধ সে খেয়েছে এখন, আর ওসবে এখন তেমন কিছুই হয় না। আরুষ উঠে বসল, হাত দিয়ে চোখ দুটো কচলে আশেপাশে তাকিয়ে আরোহীকে খুঁজল। ওয়াশরুমের লাইট বন্ধ, মানে সেখানেও নেই। গেল কোথায়? মনটাও কেমন কু ডাকছে, বিপদ হয়নি তো? আরুষ বিছানা ছেড়ে নামতেই লাইট জ্বালালো। টি টেবিলের উপর চোখ পড়ল তার। ওখানে কিছু রাখা দেখতেই এগিয়ে গেল সেদিকে। একটা রিপোর্ট, আর তার উপর একটা সাদা কাগজে কিছু লিখা। আরুষ ভ্রু কুঁচকে সেটি হাতে তুলে নিল। সাদা রঙের কাগজটা তুলে ভাঁজ খুলতেই স্পষ্ট হল আরোহীর হাতের লেখা। তোমার সাথে হয়তো আমার পথচলা এতটুকুই। বিধাতা মাঝে মাঝে বড্ড পাষাণ হয়ে পড়ে জানো তো। এই যে দেখো না, আমার এতদিনের এত শখের, এত যত্নে গড়ে তোলা ভালোবাসার কাছ থেকে আমাকেই কেড়ে নিতে চাচ্ছে। এটা কি ঠিক বলো? আমার কি কষ্ট হয় না? এই যে দেখো না, আমার বুকের বাঁ পাশটা কেমন অসহ্যকর ব্যথা হচ্ছে। কেমন যেন দম বন্ধ লাগছে। বড্ড অসহায় লাগছে আজ নিজেকে। আমার তো স্বপ্ন ছিল অনেক। প্রতিদিন তোমার বুকে মাথা রেখে দিনের সূচনা করব। তোমার কোলে মাথা রেখে রূপকথার গল্প শোনাব। আমি বলবো, তুমি শুনবে। উহুম, তোমাকে বলতে হবে না, আমিই বলবো। কই সেই স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল। তোমার সাথে আমার অনেকটা পথ চলা বাকি ছিল আরুষ ভাই, কিন্তু নিষ্ঠুর বিধাতা তার হতে দিল কই। তবুও কোনো আফসোস নেই জানো তো। না, আছে কোনো অভিযোগ? আমি হয়তো তোমার জন্য কল্যাণকর ছিলাম না, তাই হয়তো বিধাতা আমাকেই সরিয়ে ফেলল। তুমি কিন্তু একদম মন খারাপ করবে না। আমি তো সব সময় তোমার পাশে থাকব। তুমি প্রতিদিন সময় করে একটু বারান্দায় এসো। আমি ওই আকাশ থেকে তোমায় এক পলক দেখব। চোখের তৃষ্ণা মিটাব। তোমাকে শুধু এই জন্মে কেন, শত জন্মেও মন প্রাণ দিয়ে ভালোবাসলেও আমার মনপুত হবে না। তবুও ভালোবাসব তোমায়, ভালোবাসতাম তোমায়, ভালোবাসি তোমায়। আমায় মিথ্যাবাদী ভেবো না আরুষ ভাই। তুমি রিপোর্ট দেখতে চেয়েছিলে, আমি তা দেইনি। আমি চাইনি তুমি রিপোর্টটা আমার সামনে দেখো, তাই আজ যাওয়ার আগে তোমাকে দিয়ে গেলাম। জানি না আজ স্পট থেকে বেঁচে ফিরতে পারবো কি না, বেঁচে ফিরলেও যে আমার বাঁচার চান্স নেই। তাই তোমার থেকে শেষ বিদায়টা নিয়ে গেলাম। ভালো থেকো ভালোবাসা। তোমার একমাত্র বউ, আরোহী চৌধুরী। আরুষ কাপা কাপা হাতে রিপোর্টটা বের করল। আরুষের হাত কাঁপছে। মাথাটা কেমন ভার ভার লাগছে, চারপাশ অন্ধকার হয়ে আসছে, বুকের বা পাশটা কেমন শূন্য শূন্য লাগছে আজ। এত বড় সত্যি আরোহী লুকালো। তার আরোহী এতদিন এত কষ্ট সহ্য করেছে ভাবতেই কেমন দম বন্ধ লাগছে তার। কি হবে তবে আরোহীর? সত্যিই কি সে নিখুঁত ভালোবাসা থেকে বিদায় নেবে? আমার মনে হচ্ছে ওরা আশেপাশেই কোথাও আছে, সাবধানে। আরোহীর কথা শুনে মিরাজ খানিকটা সময় ভাবল, দ্রুত পায়ে এগুলো আরোহীর সামনে। আরোহী তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আশ্চর্যজনক হলেও এখন পর্যন্ত মিস্টার তালুকদার আর রাজন চন্দ্রের দেখা সে পায়নি। আরোহী রুম থেকে বের হয়ে সামনে ডান দিক বরাবর এগুলো, লম্বা বারান্দার রেলিং ঘেঁষে হেঁটে চলছে সে আর মিরাজ। পিছনে পদশব্দ ভারী মনে হল তার। আরোহী হাঁটতে হাঁটতেই কান খাড়া করে রাখল।
হুট করেই কোত্থেকে একটা ধারালো ছুরি পাশ ঘেঁষে গেল আরোহীর বাম বাহুর। আচমকা হওয়ায় আরোহী হকচকিয়ে উঠল। সামান্য আঁচড় লেগেছে। মিরাজ পাশে থাকায় ব্যাপারটা বুঝতে তার বেশ দেরি হয়েছে। মিরাজ চমকে উঠে আরোহীর হাত চেপে ধরল। ঈশ্বস কতখানি কেটে গেছে। সামান্য। আরোহী সামনে আগাস না বোন, ওরা ভয়ানক, ভীষণ ভয়ানক। তোকে মেরে ফেলবে, তুই যাস না, চল তোকে বাড়িতে পৌঁছে দিই। আরোহী বাহু চেপে ধরেই হাসল। ৮০% কাজ তো শেষই, বাকি ২০% না শেষ করতে পারলে মরলেও যে আফসোস থেকে যাবে। তবুও বেশি রিস্কি। আরোহী জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, এত চিন্তা করো না, একটু পানি নিয়ে আসো। মিরাজ দীর্ঘ শ্বাস ফেলে চলে গেল পানি আনতে। আরোহী ভালো করেই জানে মিরাজের কোনো ক্ষতি তারা করবে না। আরোহী হেঁটে নিচের বিশাল হলরুমে প্রবেশ করল। বিশাল বড় হলরুমের মাঝ দিয়ে আবার দোতলা উঠার সিঁড়ি। আলিশান প্রাসাদের মতো। আরোহীর প্রবেশ করার সাথে সাথে এই হলরুমের ঠিক ৩টি দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল, সাথে বন্ধ হল হলরুমের বাতি, কিন্তু আরোহী একটুও চমকাল না। যেন এটা হওয়ারই ছিল, না হলেই বরঞ্চ আরোহী অবাক হতো। আরোহী বাঁকা হেসে সামনে এগুলো, সিঁড়ির উপর পা তুলে আপাতত বসল। যা হবে তা দেখায় যাবে। প্রায় মিনিট দুয়েক পরেই দরজাগুলো খুলে গেল, সাথে সকল বাতিও জ্বলে উঠল। আরোহী স্বাভাবিক দৃষ্টিতে তাকাল মেইন দরজার দিকে। একে একে প্রায় ৩০ থেকে ৪০ জন বডিগার্ড সমেত হলরুমে ঢুকল মিস্টার তালুকদার আর রাজন চন্দ্র। আরোহী বাঁকা হেসে গলা উঁচিয়ে লম্বা সালাম দিল। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহ মিস্টার তালুকদার। আর আদাব রাজন চন্দ্র। আরোহীর নির্ভীক কণ্ঠ শুনতে পেয়ে ভ্রু কুচকাল মিস্টার তালুকদার। খানিকটা এগিয়ে এসে বলল, তাহলে এখানেও চলে এসেছ? আমার ছেলেকে তো মেরে গুম করে রেখেছ, আবার কি চাও? আরোহী বাঁকা হেসে বাম হাত দিয়ে ঘাড় চুলকাতে চুলকাতে বলল, কথাটা যে পুরোপুরি ঠিক না মিস্টার তালুকদার। আপনার ছেলেকে মেরে গুম করিনি। কিছুটা থেমে মুখভঙ্গি স্বাভাবিক করে বলল, গুম করে মেরেছি। মিস্টার তালুকদার বেজায় চটে গেল, রাগে ফুপাতে ফুপাতে বলল, খুন করে এসে আমার বড় বড় লেকচার ছাড়ছ? তোমাকে তো আমি ১৪ শিকের ভাত খাইয়ে ছাড়ব। আরোহী বেশ শব্দ করে হাসল। এই জন্মে বোধ হয় আপনার এই আশা পূরণ হবে না তালুকদার সাহেব। এই আরোহী চৌধুরীর নামে কোনো কেসই থানায় উঠবে না। আমার নামে ডায়েরি করতে গেলে বেচারা পুলিশদের চাকরি নিয়ে টানাহেচড়া শুরু হবে। কে চায় বলুন অযথা ঝামেলা করতে? আরোহীর কথা শুনে তালুকদার শব্দ করে হাসল। তোমাকে যে পুলিশের ভয় দেখিয়ে বিন্দু মাত্র লাভ হবে না সেটা আমি জানি। তোমার কি মনে হয় আরোহী চৌধুরী এখন এখান থেকে তুমি বেঁচে ফিরতে পারবে? রাজন চন্দ্র যে তোমাকে এই ঠিকানা দিয়েছে সেটাও আমাদের প্ল্যান অনুযায়ী, তুমি নিজেকে খুব চালাক মনে করো তাই না? বলেই তালুকদার শব্দ করে হাসতে লাগল। আরোহী ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, প্ল্যান? হ্যাঁ তো প্ল্যান। তুমি কি ভাবছ আমরা কিছুই জানি না? তোমার উপর রাগ তো আমার সেই দিন থেকে যেদিন তুমি আমার সকল ব্যবসায় একে একে আঘাত করছিলে। প্রথমে ড্রাগ পাচার আর আমদানি, জাল ঔষধ তৈরি, ওগুলোতে সিল মারা। তারপর আক্রমণ করলে মাদক আমদানিতে, আবার নারী পাচারের পিছনে লেগেছ। এমনি এমনি ছেড়ে দেব নাকি তোমাকে? আমার এই কাজে যে বাধা হয়ে দাঁড়ায় তাকেই চিরতরে শেষ করে দেই। যেখানে আমার বাপই রেহাই পায়নি সেখানে তুরিমি তো চুনোপুটি মাত্র। কথাটা বলেই বিশ্রীভাবে হাসতে লাগল। আরোহীর ঘৃণায় শরীর রি রি করছে।
এতটা খারাপ আর নিকৃষ্ট মানুষ কি করে হতে পারে? নিজের জন্মদাতা পিতাকেও ছাড়েনি এই পশু। আরোহী বসা থেকে উঠতে উঠতে মুখভঙ্গি স্বাভাবিক করল, মিস্টার তালুকদারের চারপাশে ঘুরতে ঘুরতে বলল, আমি তো আমার কথা মোটেও চিন্তা করছি না তালুকদার সাহেব, বরং আপনার কথা চিন্তা করছি, আজ আপনার কি হবে? আদৌ কি বেঁচে ফিরতে পারবেন তো? মানে? আরোহীর পদচালনা থেমে গেল। তালুকদারের দিকে তাকিয়ে বাঁকা হেসে তর্জনী দিয়ে ভ্রু চুলকাতে চুলকাতে বলল, বিশ্বাস করেন তালুকদার সাহেব, আমিও কল্পনাও করিনি আপনি এত তাড়াতাড়ি আপনার সমস্ত এভিডেন্স দিয়ে দেবেন। যাক, ভালোই হলো, আমার আর এক্সট্রা পরিশ্রম করতে হলো না। এই জন্য তো আপনার একটা লম্বা ধন্যবাদ পাওনা রইল। আরোহী ঘুরতে ঘুরতে রাজন চন্দ্রের সামনে গেল। আপনাকে আবারও ধন্যবাদ। আপনার এই খারাপ আর জঘন্য গুণটার জন্য আজ আমি প্রবলেম সলভের ক্লু পেয়েছি মিস্টার রাজন চন্দ্র। আমি এও জানি আপনি প্রথম দিন আমাকে চিনতে পারেননি, এটাও জানতেন না যে আমি কে। মিরাজ খান এর সাথে কি সম্পর্ক আমার? শুধু আপনি আমার সঙ্গ চেয়েছিলেন আর এটাকেই হাতিয়ার বানাই আমি। আপনি যখন জানতে পারলেন ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছিল। কিচ্ছু করার নাই। কথাগুলো বেশ স্বাভাবিক কণ্ঠেই বলল আরোহী। এদিকে মিস্টার তালুকদার রাগে ফোঁস করতে করতে কোমরে থাকা পিস্তল বের করে আরোহীর দিকে তাক করে বলল, তোমার খেলা এখানেই শেষ আরোহী চৌধুরী। তোমার জন্য আমার কোটি কোটি টাকা লস। পথে বসতে যাচ্ছি আমি। আরোহী ঘাড় ঘুরিয়ে তাকালো তালুকদারের দিকে। জনগণ জানতে পারলে ভাবছেন ছেড়ে দেবে আপনাকে? জনগণ জানতেই পারবে না। আরোহী মাথা নুইয়ে মুচকি হাসল। আর ইউ সিউর? জনগণ কিছুই জানতে পারবে না? বাট ইউ আর টোটালি রং। লাইভ চলছে, বসো। আরোহী পকেটে হাত দিয়ে ফোন বের করে লাইভ অন করল, পুনরায় ধরল মিস্টার তালুকদার আর রাজন চন্দ্রের দিকে। মিস্টার তালুকদার বেশ ঘাবড়ে গেল, এ কথা তিনি কল্পনাতেও আনতে পারেননি। আরোহী ডেঞ্জারাস তিনি জানতেন, কিন্তু এতটা তুখোর মেধা নিয়ে কাজ করে ঘুণাক্ষরে ও টের পাননি তিনি। মিস্টার তালুকদার মোবাইল থেকে চোখ সরিয়ে অবিশ্বাস্য চোখে আরোহীর দিকে তাকিয়ে বলল, এসব আসলে মাথা মোটা মানুষ দিয়ে ব্যবসা হয় না, আর সেটা যদি হয় বেআইনি তাহলে তো কথাই নেই। মিস্টার তালুকদারের রাগ ঝড়ের বেগে বেড়েই চলেছে, তার ইচ্ছে করছে আরোহীকে এখনই এখানে পুঁতে ফেলতে। মিস্টার তালুকদার পিস্তল বের করে গুলি করতে যাবে, হঠাৎ করে তিনি ব্যথায় চিৎকার করে উঠলেন। পিস্তলটা ছিটকে নিচে পড়ে যায় আর তালুকদার আর্তনাদ করতে করতে নিচে বসে পড়ে। হাত থেকে গড়িয়ে রক্ত পড়ছে। হাতে গুলি লেগেছে। গুলিটা কে করেছে দেখতেই মেইন গেইটের দিকে তাকালো সবাই। সুলতান রিভলভার হাতে দাঁড়িয়ে আছে। আরোহী মুচকি হেসে সুলতানকে ইশারা করতেই সুলতান ভেতরে ঢুকল। মিস্টার তালুকদার অবাক দৃষ্টিতে তার বডিগার্ডদের দিকে তাকাল। তার হাতে গুলি লেগেছে অথচ সবগুলা রোবটের মতো দাঁড়িয়ে আছে, ব্যাপারটা সন্দেহজনক। মিস্টার তালুকদার তার বডিগার্ডদের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলল, ওই তোর দেখতে পাচ্ছিস না আমার উপর আক্রমণ করেছে, তোরা সঙের মতো দাঁড়িয়ে আছিস কেন? শুট কর। তবুও বডিগার্ডদের কেন নড়চড় দেখতে না পেয়ে বেশ ঘাবড়ে যায় মিস্টার তালুকদার আর রাজন চন্দ্র। বডিগার্ড কথা শুনছে না কেন? ততক্ষণে আর্মফোর্স পুরো বাংলো ঘেরাও করে ফেলেছে। কিছু সোলজার ভেতরে ঢুকে আরোহীকে স্যালুট করে সামনে তাকালো। রাজন চন্দ্র অবিশ্বাস্য চোখে তাকালো আরোহীর দিকে, সাথে তালুকদার সাহেবও। তারা বুঝতে পেরেছে বডিগার্ডদের এখন হাজার বললেও তারা তার হয়ে কাজ করবে না, তাদের আরোহী চৌধুরী অনেক আগেই কিনে ফেলেছে। আরোহী মুচকি হেসে দুজনের সামনে এসে দাঁড়াল। কি ব্যাপার তালুকদার সাহেব?
কিছু বুঝতে পারলেন না তো? তালুকদারের মুখ ব্যথায় নীলাভ বর্ণ ধারণ করেছে, তবুও দাঁতে দাঁত চেপে বলল, সব তোমার প্ল্যান তাই তো? আরোহী এবার শব্দ করেই হাসল। এতক্ষণে বুঝতে পারলেন নাকি মশাই? আসলে আমি সবসময়ই বলি প্রতিপক্ষকে কখনোই ফুটবল ভাববেন না, তাহলে সেই যুদ্ধে হার নিশ্চিত। আর আরেকটা কথা, ঘটে বুদ্ধি থাকলে বিনা রক্তপাতে যুদ্ধ জয় করা যায়। আপনার সকল এভিডেন্স আমার ফোনে রেকর্ড করা আছে, নিজের মুখেই তো স্বীকার করলেন। ভাববেন না আমি একা রেখেছি, এখন মনে হয় পুরো দেশবাসী জেনে গেছে আপনার কুকর্ম সম্পর্কে। তাই আইনের থেকে বাঁচতে পারবে না, আর না জনগণ আপনাকে ছেড়ে দেবে। হ্যাভ এ নাইস ডে তালুকদার সাহেব আর রাজন চন্দ্র। বলেই পিছনে ঘুরে চলে আসলো আরোহী। দরজা দিয়ে বের হতে সুলতান বেরিয়ে গেল আর আরোহী ঠিক তার পিছনে। হঠাৎ পর পর 3টি গুলির শব্দে পরিবেশ থমকে গেল এক মুহূর্তে। আরোহী হাত চেপে নিচে বসে পড়ল। পিছনে থেকে আরোহীকে উদ্দেশ্য করেই মিস্টার তালুকদার পরপর 3টি গুলি ছুঁড়েছে, দুটো ডান বাহুতে আর বাকি একটা পিঠের মাঝামাঝিতে। সাথে সাথে এই দুটো গুলির শব্দে পরিবেশ আরও নিস্তব্ধ হয়ে গেল। পরবর্তী গুলি দুটো তালুকদারকে উদ্দেশ্য করেই করা হয়েছে। আরোহী দরজার দিকে তাকাল। তার মা দাঁড়িয়ে আছে, হাতে লাইসেন্স করা রিভলভার। মিস্টার তালুকদার রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে আরোহীকে লাগাতার গুলি ছুড়তে চাইছিল, কিন্তু 3টা গুলি করার পর আয়াতের পাল্টা গুলিতে হাত থেকে রিভলভার পুনরায় ছিটকে পড়ে তার হাত থেকে লাল রঙের রক্তে ভেসে যাচ্ছে পাথরের তৈরি মেঝে। ব্যথায় চোখ মুখ ঝাপসা হয়ে আসছে আরোহীর। হঠাৎ পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে ঝাপসা চোখেই একবার দেখে নিল, আয়াত আর আরুষ দৌড়ে এদিকেই আসছে। আরু, ডোন্ট ক্লোজ ইউর আইজ, প্লিজ ডোন্ট। আরোহীকে কোলে তুলে দৌড়ে বেরিয়ে এলো আরুষ। মিরাজ আগে থেকে গাড়ির ড্রাইভিং সিটে বসা ছিল। সামনের সিট দখল করল আয়াত আর পিছনে আরোহীর মাথা কোলে নিয়ে বসল আরুষ। আরু, এতটা স্বার্থপর হোস না বউ। আমি কি নিয়ে থাকব তোকে ছাড়া? ভালোবাসি তো বউ। আরোহী ঝাপসা চোখেই দেখল আরুষকে, রক্তে রঞ্জিত হাত দিয়ে আরুষের গালে ধরে মুচকি হেসে ধীর কণ্ঠে থেমে থেমে বলল, পরের জন্মে আমি না হয় ফুল হয়ে জন্ম নিব, তুমি আমাকে পরম যত্নে তুলে নিয়ে বুক পকেটে রেখে দিও কেমন? আকাশের লাল আভা স্পষ্ট হয়ে জানান দিচ্ছে হয়তো কিছু ক্ষণের মাঝেই সূর্য তার লুকানো মুখ উন্মোচন করবে। ভোর 6টা বেজে 15 মার্চের মাঝামাঝিতে খুব একটা গরম না থাকলেও মোটামুটি গরম গরম একটা আভাস পাওয়া যায়। সিটি হসপিটালের 7ম তলার শেষ মাথার করিডোরে একমনে আকাশ দেখতে ব্যস্ত বিশিষ্ট কার্ডিওলজিস্ট আরুষ খান। চোখ মুখ তার শান্ত স্বাভাবিক। সেই চোখে না আছে কোনো উৎকণ্ঠা আর না বেদনা। একেবারে যেন নির্লিপ্ততা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। গায়ে ছোপ ছোপ রক্তের দাগ শুকিয়ে জায়গাটা শক্ত হয়ে আছে। তাতেও যেন কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই তার। তার পাশ ঘেঁষেই দাঁড়িয়ে আছে মিরাজ। শুধু মিরাজ নয়, খান আর চৌধুরী বাড়ির সকলে উপস্থিত হসপিটালের সেই করিডোরে। হুট করে হুর হুর করে ফুপিয়ে উঠল মিরাজ। চোখ থেকে নেমে এলো নোনতা স্বাদযুক্ত জলরাশি। আরোহী যে তার জন্য বিপদে পড়েছে সে বুঝতে পারছে। দোষ তার সবটা না থাকলেও অধিকাংশই তার দিকে। ছোটবেলা থেকে খুব আদরে বড় হয়েছে আরোহী। দেশ ছাড়ার আগে একমাত্র মিরাজকে জড়িয়েই সে কেঁদেছিল, বলেছিল, ভাইয়া কখনো যদি খুব বেশি দূরে চলে যাই তবে আকাশের দিকে তাকিয়ে অনুভব করো আমায়, আর মনে রেখো তোমার বোন তোমাকে ভীষণ ভালোবাসে। আজও মিরাজ আকাশ দেখতে গেলে আরোহীর কথা তার হাস্যোজ্জ্বল মুখখানি প্রথমেই অক্ষিপ্তে ভেসে ওঠে। দেশ ছাড়ার পর কারো সাথে যোগাযোগ না থাকলেও মিরাজের সাথে যোগাযোগ তার প্রতিদিনই হতো।
সেদিন রাতে ও যখন আরোহী মিরাজের রুমে গিয়েছিল তাকে জড়িয়ে ধরে বলেছিল, আমার জন্মের প্রথম দিন থেকেই তুমি আমার শুভাকাঙ্ক্ষী, আমি আগে আমার ভাইকে যতটা ভালোবাসতাম এখন আরও বেশি ভালোবাসি। আরোহী সেদিন খোলাসা করে কিছুই বলেনি, তবে মিরাজ জানত তার প্রতি আরোহীর ভালোবাসা ঠিক কতটা গভীর আর নির্ভেজাল। কে জানত বোকা মেয়েটা ভাইয়ের জন্য নিজের জীবন বাজি রাখবে। কথাগুলো মনে পড়তেই কান্নার বেগ আরও দ্বিগুণ হারে বাড়তে লাগল। আজ যদি আরোহীর কিছু হয়ে যায় নিজেকে ক্ষমা করতে পারবে না সে, কি জবাব দেবে আরুষের কাছে? আরুষ হাত ঘড়ির দিকে তাকিয়ে অপারেশন থিয়েটারের দিকে তাকাল। ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে আরোহীকে। সেই যে শেষ কথা বলল, তারপর আরোহীর সাথে তার আর কোনো কথাই হয়নি। হসপিটালে আনা মাত্র অপারেশন থিয়েটারের ভিতরে যে ঢুকিয়েছে এখন পর্যন্ত 3 ঘন্টা হতে চলল, আরুষ একটা শব্দও করেনি, না কান্না আর না কোনো কথা, কিছুই না, যেন অধিক শোকে পাথর হয়ে গেছে। আরুষ ঘুরে অপারেশন থিয়েটারের সামনে এলো, লাল রঙের বাতিটা এখনো জ্বলছে। মিরাজ সেই করিডোরেই দাঁড়ানো। হসপিটালের বারান্দায় পাতা চেয়ারে আবরার, আয়াতসহ তার এবং আরোহীর ফ্যামিলির সকলে উপস্থিত। ঠিক তখনই হন্তদন্ত পায়ে ছুটে আসতে দেখা গেল কাউকে। ঝাপসা চোখে আরুষ সেদিকেই তাকিয়ে আছে, লোকটাকে তা বোঝার চেষ্টা করছে। কাছে আসতেই আরুষের নজরে এলো রৌদ্শির ফোলা ফোলা মুখখানি। আরুষ বেশ বুঝতে পারছে রৌদ্শি কাঁদতে কাঁদতে নিজের এই দশা করেছে। ভাই কি করে হলো এসব? খোদা, আর কত পরীক্ষা নেবে মেয়েটার? কম তো পরীক্ষা দিল না। আরুষ শান্ত দৃষ্টিতে রৌদ্শির দিকে তাকাল, তবে আরুষের চোখের ভাষা পড়তে সময় লাগেনি রৌদ্শির। খুব কাছ থেকে মানুষটাকে দেখেছে সে। আরোহী চলে যাবার পর থেকে বিষাক্ত প্রতিটির মুহূর্তের সাক্ষী রৌদ্শি নিজে ছিল। আরুষ হাঁটতে হাঁটতে পুনরায় করিডোরের আরেক প্রান্তে চলে এলো, পিছনে এলো রৌদ্শিও। ভাই কিছু বলবি? আরুষ দূর আকাশের দিকে তাকিয়ে বলল। জানি না কার কোনো পাপের শাস্তি আরু পাচ্ছে। এইগুলির হাত থেকে মেয়েটা বেঁচে ফিরলেও জানি না মেয়েটার আয়ু কতদিন এই পৃথিবীতে। প্রথম কথাগুলো স্বাভাবিকভাবে বললেও শেষ কথাগুলো বলতে গলা বারবার কেঁপে কেঁপে উঠল আরুষের। রৌদ্শি অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে আরুর? আরুষ নিশ্চুপ। রৌদ্শির অস্থিরতা বাড়তে লাগল। কি হলো বলছিস না কেন? কি হয়েছে আরুর? আরুষ ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, ব্রেন টিউমার উইথ লাস্ট স্টেজ। রৌদ্শি কেঁপে উঠল, দুপা পিছিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মিথ্যে কথা। আরুর এমন কিছুই নেই। তুই মিথ্যে বলছিস তাই না ভাই? বল না ভাই সবটা মিথ্যা। আরুষ ঠোঁট কামড়ে বিপরীত দিকে তাকালো, শত চেষ্টা করে ও যেন কান্নাগুলো আটকাতে পারছে না, সব কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইছে। আরুষ স্বাভাবিক কণ্ঠে বলল, তোর কাছে আমার একটাই অনুরোধ, রোদ রাখবি বোন? রৌদ্শি ঘোলা চোখে তাকালো আরুষের দিকে। কি? আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দিবি বোন? ওকে ছাড়া না আমার নিঃশ্বাস নিতে খুব বেশি কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়ে যায়। খাবারটাও গলা দিয়ে নামতে চায় না। হ্যালোসিনেশন হয় আমার। সকালে ঘুম থেকে উঠে ওর মুখটা না দেখলে সারাদিনটায় খারাপ যায় আমার। ওকে বক্ষে না জড়ালে আমার ঘুম আসে না। সারা পৃথিবী এলোমেলো লাগে। কি করব আমি? কি করে বাঁচব বলতে পারিস? তুই তো নিউরোলজিস্ট, শখানেক অপারেশন করেছিস। তোর ভাইয়ের প্রাণটা তোর কাছে আমানত রাখবি বোন? ওকে ঠিক করে আমার বক্ষে ফিরিয়ে দিবি? ভাই হয়ে বোনের কাছে ভিক্ষা চাচ্ছি বোন, দে না ফিরিয়ে আমার ভালোবাসাকে। দে না বোন।
ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথাগুলো বলতে বলতেই হুড় হুড় করে কেঁদে উঠল আরুষ। এতক্ষণ ধরে আটকে রাখা কান্নারা বাঁধ ভেঙে বেরিয়ে এলো জলরাশি হয়ে। আরুষ কাঁদতে কাঁদতে রেলিং ঘেঁষে বসে পড়ল হসপিটালের মেঝেতে। রৌদসী তার শক্তপোক্ত ভাইকে এভাবে ভেঙে পড়তে দেখে নিজেও ভেঙে পড়ল কান্নায়। বড্ড আদরের বোন তার। রৌদসী হাঁটু গেড়ে বসল আরুষের সামনে। আল্লাহর কাছে ভিক্ষা চাও আরুষ ভাই। স্বামীর দোয়া তিনি নিশ্চয়ই ফেলবেন না। আমি অপারেশনের ব্যবস্থা করছি, আজই হবে অপারেশন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আরুষ ভাই, তবে বাকিটা উপরওয়ালার হাতে। বলেই উঠে দাঁড়াল সে। আরুষ চোখ তুলে তাকিয়ে ভাঙা কণ্ঠেই বলল, তোর কেবিনে আরোহীর রিপোর্টগুলো দেখে নিস রোদু। রৌদসী কোনো কথা বলল না, পিছনে ফিরে তার কেবিনের দিকে অগ্রসর হল। অপারেশন থিয়েটারের লাল রঙের বাতিটা নিভে গেল, ভেতর থেকে বেরিয়ে এলো ডাক্তার খোরশেদ আলম। তিনি সিটি হসপিটালের বিশিষ্ট সার্জন। ফোন কানে নিয়ে বের হলেন অপারেশন থিয়েটার থেকে। চেহারায় বিভ্রান্তি স্পষ্ট। অপর পাশ থেকে কিছু বলতেই তিনি চিন্তিত কণ্ঠে বলল, এটা রিস্কি হয়ে যাবে না ডক্টর? ঠিক আছে, আই উইল ম্যানেজ। উনি কান থেকে ফোন নামিয়ে চোখের চশমাটা খুলে সামনে তাকাতেই চমকে উঠল। তার সামনে ঢাকার ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম ব্যবসায়ী আবরার চৌধুরী দাঁড়িয়ে, সাথে চৌধুরী ও খান ভিলার সকলে। এত বড় মাপের মানুষজনকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা হকচকান তিনি। পরক্ষণেই নিজেকে সামলালেন। আমার মেয়ের কি কন্ডিশন ডক্টর? খোরশেদ আলম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, দেখুন মিস্টার চৌধুরী, হাতের দুটো গুলিই বেশ গভীরে ঢুকেছিলে, একটা তো হাড় ছুঁই ছুঁই ছিল। গুলি দুটোই সফলভাবে বের করতে পেরেছি, তবে ভাগ্য ভালো ছিল উনি বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলেন, তাই পিঠের মাঝে কোনো প্রকার ক্ষত হয়নি, যদিও গুলিটা তাকে মেরে ফেলার জন্যই ছুড়া হয়েছিল। বাট গুড লাক, সি ইজ আউট অব ডেঞ্জার। 8 ঘণ্টা খানেক পর পুনরায় অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে মিসেস খানকে। ডক্টর রৌদসী খান নিজে তার অপারেশন করবেন। আয়াত অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কিসের অপারেশন? ডক্টর খোরশেদ আলম আয়াতের প্রশ্ন শুনে ভরকালেন। ব্রেন টিউমার। উনার তো লাস্ট স্টেজ চলছে, যত দেরি হবে উনার ডেঞ্জার জোন তত বৃদ্ধি পাবে, তাই ডক্টর রৌদসী খান ইমিডিয়েটলি অপারেশনের ব্যবস্থা করেছেন। ধন্যবাদ, আসছি। বলেই ডক্টর চলে গেল, অথচ বাড়ির প্রতিটি সদস্য মূর্তির ন্যায় স্থির হয়ে আছে। ডাক্তার কি বলে গেল তা মাথায় ক্যাচ করতে বেশ সময় লেগে গেল। মাথায় একটা কথায় ঘুরছে, আরোহী লাস্ট স্টেজে আছে। রোদ, তুই সবকিছু জানতি তাই না? কিন্তু আমাদের বলিসনি। কিন্তু কেন? আরুর ব্যাপারে কি আমাদের জানার অধিকার নেই? কতগুলো দিন, কতগুলো মাস মেয়েটা একা একা লড়াই করেছে, অথচ আমরা কাছে থেকে ও কিছু করতে পারিনি। করতে পারিনি নয়, জানতামই তো না। নিজের কেবিনে এপ্রন পরা অবস্থায় এক নাগারে কথাগুলো কর্ণগোচর হল রৌদসীর। পাশ ফিরে দরজার দিকে তাকিয়ে দেখল আয়াত দাঁড়িয়ে। দীর্ঘ শ্বাস ফেলল মেয়েটা। সে তো নিজেই জানল এখন তাদের জানাবে কেমন করে। টেবিল থেকে স্ট্যাথোস্কোপটা গলায় ঝুলিয়ে আয়াতের দিকে এগিয়ে গেল রোদসী। নিজের হাতের মুঠোয় আয়াতের হাত নিয়ে ধীর কণ্ঠে বলল, আমিই তো জানলাম কিছুক্ষণ হল। তোমাদের জানাই কি করে মামিমা? ইনফ্যাক্ট আরুষ পর্যন্ত জানত না, সেও জানল রাতেই। কি করব বলো, তোমার মেয়েটা এমন যে নিজের অসুস্থতা ও কাউকে বলে না। তার কাছে তার দায়িত্ব আগে, বাকি সব চুলোয় যাক। কি করব কিছুই বুঝতে পারছি না মামিমা। টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। পারব তো আমি? বলো না মামিমা।
পারবো তো? প্রথম কথাগুলো স্বাভাবিকভাবে বললেও শেষ কথাগুলো কাতর কণ্ঠেই বলল রোদসী। এমন নয় যে সে কখনো এমন ক্রিটিক্যাল অপারেশন করেনি। সে এসব হরদমই করে আসছে, তবুও আজ অনেক বেশি নার্ভাস, সাথে ভয়। আত্মবিশ্বাস যেন আজ শূন্যের কোঠায়। আয়াত রোদসীর হাতের উপর হাত রেখে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করিস না মেয়ে, তুই পারবি। আমার পুরোপুরি বিশ্বাস আছে তোর উপর। আমার মেয়ে তো এত সহজে হেলে পড়তে পারে না। তুই একটু চেষ্টা কর, উপরওয়ালা সব ঠিক করে দেবেন। বিশ্বাস রাখো নিজের উপর আর উপরওয়ালার উপর। যা এখন, দেরি করিস না। রোদসী মাথা নাড়িয়ে বেরিয়ে গেল অপারেশন থিয়েটারের দিকে। আরোহীকে আগেই অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছিল যে আর বের করা হয়নি। রোদসী থিয়েটারের ভেতরে প্রবেশ করতে করতে আশেপাশে তাকিয়ে আরুষকে খুঁজল, কিন্তু আশেপাশে আরুষ নেই। তবে সম্পূর্ণ হসপিটাল নিরাপত্তা বাহিনী দ্বারা পূর্ণ। প্রতিটি গেইটে নিরাপত্তার ব্যবস্থা সহ অপারেশন থিয়েটারের সামনেও ইউনিফর্ম পরিহিত দুজন দুপাশে দাঁড়ানো। রোদসী আর ভাবল না যত দ্রুত অপারেশন শুরু করবে ততই মঙ্গল। সবার কাছ থেকে দোয়া নিয়ে অপারেশন থিয়েটারের ভেতরে ঢুকল রোদসী। বুকটা ডিপ ডিপ করছে, খোদাই জানে এরপর ঠিক কোনো ঘটনার মুখোমুখি হতে হবে। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ করা হল। রোদসী এগিয়ে গেল আদরের বোনটার দিকে। ঈষৎ কি নিস্তেজ হয়ে শুয়ে আছে মেয়েটা। মুখটা কেমন শুকনো ফ্যাকাশে হয়ে আছে। চোখগুলো গর্তে ডেবে গেছে। মেয়েটা নিজের যত্ন তো একদমই নেয় না। আরোহীর এত প্রিয় চুলগুলোও নেই। এই চুলগুলো মেয়েটার ভীষণ প্রিয় ছিল। রোদসীর বুকটা হু হু করে উঠল। আজ মনে হচ্ছে বোন হয়ে সত্যি আজ ব্যর্থ। ম্যাম, অপারেশন শুরু করুন, হাতে সময় কম। রোদসীর সতবিত ফিরল, আরোহীর দিকে এক পলক তাকিয়ে কপালে একটা চুমু খেল। মুখে সার্জিক্যাল মাস্ক লাগিয়ে ইঞ্জেকশন সিরিঞ্জ হাতে নিল। সাথে থাকা নার্সটা তৎক্ষণাৎ বলে উঠল, ম্যাম দেন, আমি পুশ করি। রোদসী তৎক্ষণাৎ নাকচ করে বলল, নো নার্স, আমার কাজ আমি করব, আপনার যা করতে হবে তা নির্দেশনা দেওয়া হবে। আমি কোনো রিস্ক নিতে চাই না। নার্সটা দমে গেল। রোদসী নিজের কাজ শুরু করল। এদিকে দরজার বাহিরে সকলে টেনশনে সবার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আয়াত ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো, কিন্তু কোথাও আরুষকে খুঁজে না পেয়ে ভ্রুজোড়া কুঁচকে এলো তার। ছেলেটা কোথায় গেল? প্রশ্নের আনাগোনা তার মনে। হঠাৎ মনে হলো ছেলেটা মসজিদে থাকতে পারে। পাশে আবরারও নেই। আদরের মেয়ের চিন্তায় সেও হয়তো মসজিদেই। টানা 6 ঘন্টা অপারেশন চলছে, অথচ ডাক্তারের বের হবার কোনো খবর নাই, আর না অপারেশন থিয়েটারের উপরে লাল লাইট বন্ধ করার কোনো জো আছে। কিছুক্ষণ পরপর নার্স বের হচ্ছে, এটা সেটা নিয়ে আবার চলে যাচ্ছে। সবার মনে একটাই চিন্তা, কেমন আছে আরু? সব কিছু সারভাইভ করতে পারবে তো? অপারেশন থিয়েটারের লাল বাতি বন্ধ হল। ঠিক সেই মুহূর্তে অপারেশন থিয়েটার থেকে মুখের মাস্ক খুলতে খুলতে বের হল রোদসী। মুখে তার স্বল্প হাসি। রোদসী বের হতেই পরিবারের সকলে ওকে জেকে ধরল, আরোহী কেমন আছে? সবার মুখে একরায় কথা। রোদসী হাসল, আয়াতের হাত ধরে বলল, মামিমা, আমি তোমার বলেন বিশ্বাস রক্ষা করতে পেরেছি মামিমা, আমি পেরেছি। বলতে বলতেই চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মেঝেতে। আজ মনে হচ্ছে ডাক্তার হওয়াটা সার্থক। একটা মানুষের জীবন বাঁচানোর মধ্যে যে কি আনন্দের তা শুধু একজন ডাক্তারই অনুভব করতে পারে। আয়াত রোদসীর কপালে একটা চুমু দিয়ে বলল, আমি জানতাম আমার মামুনি পারবে। যা, ফ্রেশ হয়ে আসো, আর রুহিকে কখন কেবিনে দেওয়া হবে?
এখন আপাতত অবজারভেশনে রাখা হবে, তারপর কেবিনে দেওয়া হবে। সি ইজ আউট অব ডেঞ্জার। আয়াত সুস্থির নিঃশ্বাস ফেলে পেতে রাখা চেয়ারে বসল। যতই উপর দিয়ে শক্ত থাকুক না কেন, মা তো। তার দুপাশে বসল মীরা আর রাইসা। সবার বুকের উপর থেকে যেন কয়েক হাজার কেজির ভার নেমে গেল। মীরা আরোহীর অবস্থা শুনে বাইরে চলে গেল, হয়তো সেও তার ভাইয়ের কাছে গেল, সাথে আরাফও গেল। মাহির দূরে দাঁড়িয়ে আছে। আয়াত মাহিরের দিকে তাকাল। ভাইয়া, এদিকে আসো। মাহির ভ্রু কুঁচকে এগিয়ে এলো। তুমি বরং আমার দুই ভাবিকে নিয়ে বাড়িতে যাও, আমি এখানে আছি। বাকিরা আসলে তাদেরও পাঠিয়ে দেব। মাহির আর কথা বাড়াল না। মীরা আর রাইসাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তার কিছুক্ষণ পরেই হন্তদন্ত পায়ে হসপিটালে প্রবেশ করল আরুশ, আবরার, মিরাজ আর সুলতান। আয়াত সুলতানের দিকে তাকাল। ছেলেটার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। অত্যাধিক কান্নার ফলে তার এই অবস্থা। আয়াত স্বল্প হাসল। তার এই রোবট মেয়ে মানুষ বাছাইয়ে বেশ পটু। আয়ু মা আমার আরু। আরুষের ভাঙা কণ্ঠে আয়াত শান্ত দৃষ্টিতে তাকাল তার দিকে। কাঁদতে কাঁদতে কণ্ঠের কি একটা অবস্থা করেছে। আউট অব ডেঞ্জার। আরুষ ধীর পায়ে অবজারভেশনে রাখা কেবিনের দিকে এগিয়ে গেল। কাচের দরজায় হাত রেখে ভেতরে তাকাল। মুখে অক্সিজেন মাস্ক লাগানো আর মাথার চারপাশে ব্যান্ডেজ করা মেয়েটার। নেভি ব্লু রঙের হসপিটালের কাপড় পরা মেয়েটাকে অদ্ভুত সুন্দর লাগল তার কাছে। ওই যে বলে না, আমরা যাদের ভালোবাসি তাদের খারাপ গুণ কিংবা খারাপ দিকগুলো ও আমাদের অনেক বেশি ভালো লাগে। আরুষ এসে বসল চেয়ারে। ভেতরে ভেতরে অনেক বেশি ক্লান্ত সে। একে একে সবাই ফ্রেশ হতে গেল, কিন্তু আরুষ হসপিটাল ছেড়ে এক বিন্দুও সরল না। 24 ঘণ্টা আরোহীকে অবজারভেশনে রাখার পর 1 ঘণ্টা হতে চলল কেবিনে শিফট করা হয়েছে। জ্ঞান ফিরল মাত্রই। সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে ব্রেন টিউমার অপসারণ করতে অনেক ক্ষেত্রে শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতি হয়, তবে ডাক্তাররা এই বিষয়ে বেশ সতর্ক অবলম্বন করে। একে একে সকলেই আরোহীর সাথে দেখা করে যাচ্ছে, কিন্তু আরোহী তাকিয়ে আছে দরজার দিকে কাঙ্ক্ষিত মুখটা দেখার জন্য, কিন্তু সে কই। সকলের সাক্ষাৎ শেষে যখন দেখল সেই কাঙ্ক্ষিত মানুষটার দেখা নেই, মনটা বিষাদে ছেয়ে গেল। 2 হাতে দুটো ক্যানোলা করা, স্যালাইন চলছে, মুখে অক্সিজেন মাস্ক পরা। আরোহী চোখ বন্ধ করে রইল। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেয়ে ধীরে ধীরে মাথা কাত করে তাকাল সেদিকে। আরুষ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আরোহী তার হাতটা ক্যানোলা সহ উঠিয়ে আরুষের গাল স্পর্শ করল। আরুষ চোখ বন্ধ করে সেই স্পর্শ অনুভব করছে। কারো মুখে কোনো কথা নেই। আরোহী আরুষকে লক্ষ্য করল, কি একটা অবস্থা করছে মুখের। চোখের পাতা ফুলে আছে আর মনে হচ্ছে চোখে কেউ লাল রং ঢেলে দিয়েছে। চোখের নিচে ডার্ক সার্কেল স্পষ্ট। কেমন উন্মাদের মতো। কেন এমন করলি বউ? একবার ও কি আমার কথা মনে হলো না তোর? তোর কিছু হলে আমি কি করে বাঁচতাম বল? আরোহী কোনো কথা বলছে না, শুধু একদৃষ্টিতে তাকিয়ে আছে আরুষের দিকে। দেখতে দেখতে 9টা মাস কেটে গেল, বদলে গেল অনেক কিছু। পরিবর্তন এসেছে পোশাকেও। মধ্যে দিয়ে এক হয়ে গেল 2টো হাত। আরোহীর সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগল 6 মাসের অধিক সময়ে। পুরোটা সময় আরুষ ছায়ার মতো পাশে থেকেছে আরোহীর। চুল নিয়ে বেচারির কি পরিমাণ মন খারাপ, এমনকি কান্নাও করেছে, অথচ সবটা সামলে নিয়েছে আরুষ। বাচ্চাদের মতো আগলে রেখেছে।
মাস দুয়েক আগে বিয়ে হলো সুলতানের, আর পাত্রী তো আগেই বাছাই করা ছিল। বিয়েতে উপহার হিসেবে আরোহী উত্তরার একটা সম্পূর্ণ ফ্ল্যাট গিফট করেছিল, আর সুলতান বউ নিয়ে সেখানেই থাকে। কিরে আরু, হয়নি তোর এখনো? এখনই সবাই বেরিয়ে পড়বে, আমিও চলে যাব তোকে রেখে, একদম দরজা তালা মেরে পড়ে দেখব ভাইয়ের বিয়ে খাস কি করে। কথাগুলো বলতে বলতে রুমের ভেতরে ঢুকল আরুষ। রুমের ভেতরে ঢুকে তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল দরজার কাছেই। ধীরে ধীরে ডান হাতটা চলে গেল বুকের বা পাশে। কয়েকটা হার্টবিট মনে হয় মিস হলেও হতে পারে। ঈশ্বর, কি সুন্দর তার বউ! নিজের আপন বউ মনে হতেই কেমন যেন সুখ সুখ অনুভূত হয় তার। সামনেই আয়নার দিকে তাকিয়ে কানে শ্বেত পাথরের অর্নামেন্ট পরতে ব্যস্ত আরোহী। সাদা রঙের জর্জেট শাড়িতে হালকা গোলাপি সুতোর কাজ করা। ব্লাউজটা বেবি পিঙ্ক কালারের ফুল সিল্ভ হাতা। শাড়িটা অবশ্য আরুষি গিফট করেছিল। ঘাড় অবধি সিল্কি চুলে, মাথায় ছোট একটা শ্বেত পাথরের টিকলি। কেমন যেন পুতুল পুতুল লাগছে। কানে দুল পরতে পরতে আয়না দিয়ে নজর গেল আরুষের দিকে। আরুষ এক ধ্যানে তাকিয়ে আছে তার দিকে। আরোহী ভ্রু কুঁচকে তাকালো, পরবর্তীতে ঠোঁট চেপে বাজখাই গলায় বলল, দেখতে পাচ্ছ না দুলটা পরতে পারছি না? ওখানে সঙের মতো দাঁড়িয়ে না থেকে দুলটা পরিয়ে দাও। আরুষ চমকে তাকালো আরোহীর দিকে। কথাটা তো সুন্দর করে আদর করে লজ্জা লজ্জা মুখ করে ও তো বলা যেত, তা না কেমন দজ্জাল মহিলার মতো কথা বলে। আরুষ ঠোঁট ফুলিয়ে এগিয়ে গেল সেদিকে। আরোহীর হাত থেকে কানের দুলটা নিয়ে পরাতে পরাতে বলল, আমার রোমান্টিক মুডের 24টা বাজানোর জন্য তোর একটা কথাই যথেষ্ট। তুই দেখতে তো মাশা আল্লাহ, কিন্তু মুখের কথা এমন নাউজুবিল্লাহ মার্কা কেন? আরোহী ঠোঁট কামড়ে হাসল। আরুষকে এক পলক দেখে নিল। আরুষ সাদা রঙের শার্টে পরে হাতা দুটো ভাঁজ করে কনুইয়ের উপর রাখা, সাথে কালো প্যান্টে যেন সৌন্দর্য দ্বিগুণ হারে বাড়িয়ে দিল। কিন্তু আরোহী বেচারার প্রশংসা কখনোই করে না, এ নিয়ে বেচারার আক্ষেপের শেষ নেই। চারপাশে এত সুন্দরী সুন্দরী রমণীরা তার প্রশংসায় পঞ্চমুখ, অথচ নিজের বউয়ের প্রশংসা আজ পর্যন্ত পেল না। আহ, চলো, দেরি হয়ে যাচ্ছে বলেই আরোহী এগিয়ে যেতে নিলে আরুষ পিছনে থেকে হাত ধরে সামনে এসে দাঁড়াল। ড্রেসিং টেবিলের থেকে কাজলের কোট থেকে সামান্য কাজল নিয়ে আরোহীর কানের পিঠে লাগিয়ে বলল, মাশা আল্লাহ, কারো নজর না লাগুক আমার বউয়ের উপর। আমি কুসংস্কার কখনোই মানি না, আর না এসব বিশ্বাস করি, কিন্তু তোর ক্ষেত্রে কোনো প্রকার রিস্ক নিতে আমি রাজি না। ঢের শিক্ষা হয়েছে আর না। আরোহী মাথা নিয়ে হাসল। আরুষের হাত জড়িয়ে বের হলো রুম থেকে। আজ মিরাজের বিয়ে, আর এখন তারা সেখানেই যাবে। মেয়েটা অবশ্য আরোহীর পছন্দ মতোই। যথেষ্ট নম্র ভদ্র মেয়েটা, আর মারাত্মক সুন্দরী। আরোহী আগে থেকেই চিনতে মেয়েটাকে। মিরাজের একটাই কথা, আরোহী যাকে পছন্দ করবে বিনা বাক্য ব্যয়ে সে তাকেই বিয়ে করবে, হোক সে কানা কিংবা অন্য কিছু। মেয়েটার নাম অরুণিকা রহমান, মা বাবার একমাত্র মেয়ে। মিরাজের ওদের পছন্দ, তাই আর দেরি করেনি তারা। বয়স তো আর কম হল না। বিয়েটা হচ্ছে ঢাকার নামিদামি কমিউনিটি সেন্টারে। বিয়ে শেষে বউ নিয়েই একেবারে সবাই ফিরে আসলো খান ভিলায়। আরোহী নিজ দায়িত্বে সকল কিছু দেখাশোনা করে, সকল কিছু গোছাতে গোছাতে অনেকটা সময় পার হয়ে গেল। অরুণিকাকে মিরাজের রুমে বসিয়ে নিজে এলো রুমে। এতক্ষণে ড্রেসটাও চেঞ্জ করার ফুরসত ছিল না। নিজের রুমে এসে দেখল দরজা চাপানো,
কিন্তু তার মতে আরুষ তো রুমে নেই, সে তো এসেই কোথায় যেন গিয়েছিল। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে সময় এখন প্রায় 1টা বাজতে চলল। আরোহী দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ঘুটঘুটে অন্ধকারে পাশের নিচে নরম কিছু ঠেকল। সেদিকে তোয়াক্কা না করে হাতড়ে লাইট অন করে সামনে তাকাতেই চোখ দুটো মার্বেল আকার ধারণ করল। খাটের উপর থেকে একদম মেঝে অবধি রজনীগন্ধার মালা দিয়ে সাজালো, সাথে কাঠগোলাপ আর লাল গোলাপ, ডালিয়া ফুলের ভরপুর। নিজেই কনফিউশনে পড়ে গেল, এটা কার রুম? হঠাৎ পিছন থেকে দরজা লাগানোর আওয়াজে পিছনে ঘুরে তাকালো আরোহী। সে বুঝতে পারছে সামনে কি হতে চলেছে। মনে মনে বেশ নার্ভাস সে। হাত দুটো দরদর করে ঘামছে, কপালেও ঘামের রেশ দেখা যাচ্ছে। এমন নয় যে আজ প্রথম, তবু আরুষ বাতি নিভিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো আরোহীর দিকে, একদম আরোহীর গা ঘেঁষে দাঁড়ালো, যেন আরুষের প্রতিটি নিঃশ্বাস আরোহীর গা ছুঁয়ে যায়। আরোহী শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, যেন নড়ার শক্তি হারিয়ে গেছে। আরুষ বাম হাত আরোহীর ঘাড়ের পিছনে রেখে টান দিয়ে দূরত্ব আরও ঘুচাল। একে একে কপালে, চোখে, নাকে, গালে উষ্ণ স্পর্শে ভরিয়ে দিতে লাগল। পরবর্তীতে কানের পিঠে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, পেন্ডিং বাসরটা আজ হয়ে যাক। কি বলো বউ? আরোহীর কোনো প্রকার জবাবের অপেক্ষা না করেই উষ্ণ স্পর্শে মেতে উঠল ওষ্ঠদ্বয়। আরোহীর পিঠ স্পর্শ করল বিছানায় থাকা নরম কোমল ফুলগুলো। ধীরে ধীরে স্পর্শগুলো ছড়িয়ে পড়ল আরোহীর সমস্ত অঙ্গে। গভীর থেকে গভীর হল স্পর্শগুলো, সাথে গভীর হল রজনী। আরোহীর চোখে ঘুম নেই, তার বুকের উপর বাচ্চাদের মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে আরুষ। একই চাদরের নিচে আড়াল হয়ে আছে দুটো উলঙ্গ সত্তা, যার ভাজে ভাজে একে অপরের ছোঁয়াগুলো জ্বলজ্বল করছে। আরুষকে নিজের উপর থেকে খুব সাবধানে সরিয়ে উঠে বসল সে, যেন আরুষের ঘুম না নষ্ট হয়। আরোহী নিচে তাকিয়ে দেখল ফ্লোরে নিজের শাড়ি আর আরুষের সাদা রঙের শার্টটা পরে আছে। সে আরুষের শার্টটা নিয়ে গায়ে জড়াল। পুনরায় হেঁটে গেল জানালার দিকে। জানালার পাশ ঘেঁষে দাঁড়াল সে। মিনিট দুয়েক পরেই ঘাড়ে কারো উষ্ণ স্পর্শ পেতেই সমস্ত অঙ্গ কেঁপে উঠল তার। ঘাড় না ঘুরিয়ে ধীর কণ্ঠে বলল, ঘুমাওনি? আরুষ পিছনে থেকে কোমর জড়িয়ে ধরে বলল, ঘুমিয়েছিলাম, মাত্রই উঠলাম। আরোহী পিছনে ফিরে আরুষের বুকে মাথা রেখে বলল, আমাকে কখনো ভুলে যাবে না তো? আরুষ আরোহী গালে ঠোঁট ছুঁয়ে বলল, নিজের সত্তাকে কি কেউ ভুলে যেতে পারে বোকা? আরোহী আরুষের বুকে মুখ গুজে মুচকি হাসল। এই জায়গাটায় মাথা রাখলে এত সুখ সুখ লাগে কেন? এত সুখে নজর না লাগুক কারো। এটাই শেষ চাওয়া। সমাপ্ত।